আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আর্থিক অবস্থার বিবরণীর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো প্রথম পর্বে আমরা কিন্তু 1 থেকে 105 পর্যন্ত এমসিকিউ আলোচনা করেছি। আজকের ক্লাসেও আরো 100+ এমসিকিউ আলোচনা করব। তো আশা রাখি তোমরা আমার সাথেই থাকবে আর তোমাদের এমসিকিউ গুলো অবশ্যই ভালোভাবে বুঝে নেবে। তো আরমান চৌধুরী মোট মুনাফা 15,000 টাকা, নিট মুনাফা 6,000 টাকা, চলতি দায় 6,000 টাকা এবং বিনিয়োজিত মূলধন 80,000 টাকা হলে বিনিয়োজিত কত? তাহলে বিনিয়োজিত মূলধনের অনুপাত কত হবে? এইটা হবে বিনিয়োজিত মূলধনের অনুপাত কত হবে, এইটা অ্যান্সার হবে। ঠিক আছে, তো বিনিয়োজিত মূলধনের অনুপাত হবে তোমার হলো, এটা অ্যান্সার হবে মূলধনের অনুপাত। তো আমাদেরকে কাজ করতে হবে দুইটা বিষয় নিয়ে, এখানে তোমাদের দেখতে হবে কোনটার সাথে আগে পার্সেন্টেজটা মেলে। তো 15 মোট মুনাফার উপরও বিনিয়োজিত মূলধন করা যেতে পারে, নেট মুনাফার উপরও করা যেতে পারে। তো 6,000-কে 80,000 দিয়ে ভাগ করে যদি 100 দিয়ে গুণ করো তাহলে কত হবে দেখো, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো তো। 6/80, হ্যাঁ 6, এই যে নিট মুনাফার উপর বিনিয়োজিত মূলধন করে এটা আসছে 7.5%। তোমরা নেট মুনাফা ডিভাইডেড বিনিয়োজিত মূলধন গুণন 100 করলে বিনিয়োজিত মূলধন অনুপাত বের হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে 6,000 ডিভাইডেড 80,000 গুণন 100 সমান হবে 7.5%। এরপরে দেখো সাগর সেনের মোট সম্পদ 3,71,900 টাকা, সুনাম দেওয়া রয়েছে 10,000 টাকা, 10% সঞ্চয়পত্র দেওয়া রয়েছে 20,000 টাকা, চলতি দায় দেওয়া আছে কত, 36,500 টাকা হলে বিনিয়োজিত মূলধন কত? তো আমরা জানি বিনিয়োজিত মূলধন থেকে মানে আমাদের কি করতে হবে, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে। এখন আমরা জানি চলতি সম্পদ কিভাবে পাবো। দেখো এখানে মোট সম্পদ দেওয়া আছে 3,71,900 টাকা। খেয়াল করো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 3,71,000 টাকা, 3,71,900 টাকা দেওয়া রয়েছে মোট সম্পদ। এই মোট সম্পদ থেকে আমাদের স্থায়ী সম্পদগুলো বাদ দিলেই চলতি সম্পদ বের হয়ে যাবে। তো স্থায়ী সম্পদের মধ্যে সুনাম রয়েছে, সঞ্চয়পত্র রয়েছে। তাইলে এই সুনাম 10,000 টাকা আর সঞ্চয়পত্র 20,000 টাকা, ইন টোটাল 30,000 টাকা। এই 3,71,900 থেকে 30,000 টাকা বাদ দিলে আসবে 3,41,900 টাকা। এটি হলো আমাদের চলতি সম্পদ। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিব কত, 36,500। তো 3,41,900 থেকে 36,500 বাদ দিলে 3,05,400 টাকা হবে। ওকে, এটা অ্যান্সার হলো 3,05,400। প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা সম্পর্কে জানা যায় কিভাবে? চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করে জানা যায়। চলতি অনুপাতের সূত্র কোনটি? চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। নিচের কোনটি সঠিক? দেখো, তারল্য সম্পদ সমান চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ প্লাস অগ্রিম খরচ। ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে জনাব হায়দারে মোট মুনাফা 39,400 টাকা, নিট মুনাফা দেওয়া আছে 17,330 টাকা, বিনিয়োজিত মূলধন 98,500 টাকা হলে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার কত? আমি বলে দিই, বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার যখন বের করতে বলবে তোমরা অলওয়েজ আগে নিট মুনাফার উপর দিয়ে করবা। ঠিক আছে, তাইলে এখানে দেখো 17,730, তাহলে 17,730কে অবশ্যই তোমাদেরকে ভাগ করতে হবে 98,500 দিয়ে। ঠিক আছে, 98,500 ভাগ করে একে আবার 100 দ্বারা গুণ করলে 18% হবে। আমি আবারও বলে দিচ্ছি, যখন বিনিয়োজিত মূলধনের অনুপাত বলবে তখন নেট মুনাফা ডিভাইডেড তোমাদের বের করতে হবে বিনিয়োজিত মূলধন। তাইলে নেট মুনাফা ডিভাইডেড বিনিয়োজিত মূলধন গুণন 100, তখন করবা এটা। এই যে 17,730কে 98,500 দ্বারা ভাগ করবা, 100 দিয়ে গুণ করলে 18% হবে। তাহলে এটা অ্যান্সার হবে। চলতি অনুপাতের আদর্শ মান কত? চলতি অনুপাতের আদর্শ মান হলো 2:1 আর তারল্য অনুপাতের আদর্শ মান হলো 1:1। ঠিক আছে, সুনীল চন্দ্র নিট মুনাফা 18,000 টাকা, চলতি সম্পদ 35,000 টাকা, চলতি দায় 20,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 5,000 টাকা এবং বিনিয়োজিত মূলধন 1,00,000 টাকা হলে তারল্যের অনুপাত কত? তারল্য অনুপাত আমরা জানি, তা তরল সম্পদ ডিভাইডেড চলতি দায়। তো তরল সম্পদ কিভাবে পারবো? চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ পণ্য আর অগ্রিম খরচ যদি থাকে সেটা বাদ দিব। তো এখানে শুধু সমাপনী মজুদ পণ্য রয়েছে। তো 30,000 থেকে 5,000 সমাপনী মজুদ পণ্য বাদ দিলে, 35,000 থেকে 5,000 বাদ দিলে 30,000 টাকা হয়। তাইলে
চলতি সম্পদ পাইলাম, তরল সম্পদ পাইলাম 30,000 টাকা। এই 30,000কে চলতি দায় দ্বারা ভাগ করব। আমরা জানি তরল সম্পদ ডিভাইডেড চলতি দায় সমান সমান তারল্য অনুপাত, তাই না? তাইলে 30,000কে 20,000 দিয়ে ভাগ করলে 1.5 হবে। আমরা জানি অনুপাত যখন করব যে রেজাল্টটা আসবে তারপরে অনুপাত 1 দিতে হয়, 1.5 অনুপাত 1। ঠিক আছে। নির্মল বাবু চলতি সম্পদ 79,300 টাকা, চলতি দায় 50,000 টাকা, মোট সম্পদ 1,89,300 টাকা, মোট দায় 1,38,800 টাকা, সমপনি মজুদ পণ্য 40,000 টাকা হলে তারল্য অনুপাত কত? তাইলে চলতি সম্পদ কত দেওয়া রয়েছে? চলতি সম্পদ দেওয়া রয়েছে 79,300 টাকা। ঠিক আছে। এর মধ্যে থেকে এই যে সমপনি মজুদ পণ্য 40,000 টাকা রয়েছে এটা বাদ দিব। বাদ দিলে কত হবে? 39,300 টাকা হবে চলতি দায়। আমাদের কত? চলতি দায়। চলতি দায় দেখো, আর চলতি তরল সম্পদ হলো 39,300 টাকা, আর চলতি দায় দেওয়া রয়েছে 50,000 টাকা। তাহলে 39,300কে 50,000 দ্বারা ভাগ করলে 0.79 আসে। তো 0.79:1 অনুপাত তরল অনুপাত বের হয়ে গেল আমাদের। মুনাফা অর্জনের ক্ষমতা জানা যায় কোন অনুপাত থেকে? নেট মুনাফার অনুপাত থেকে। নেট মুনাফাকে বিক্রয়লব্ধ অর্থের সহিত তুলনা করে কি নির্ণয় করা হয়? নেট মুনাফার হার নির্ণয় করা হয়। রানী ট্রেডার্সের চলতি সম্পদ 9,000 টাকা, চলতি দায় 5,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 1,000 টাকা হলে চলতি অনুপাত কত? তাহলে চলতি অনুপাত বলে চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। তাহলে 9,000কে 5,000 দ্বারা ভাগ করব, 1.8 হবে, 1.8:1 অনুপাত হবে। আচ্ছা, পরিবহনকে বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে না দেখিয়ে পরিচালন ব্যয় হিসেবে দেখালে কোনটি অপরিবর্তিত থাকবে? নেট মুনাফা অপরিবর্তিত থাকবে। ঠিক আছে। কিন্তু মোট মুনাফা পরিবর্তন হবে, কারণ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যখন পরিবহন খরচটা দেখাবা তখন মোট মুনাফা কম দেখানো হবে, আর যখন এটা পরিচালন ব্যয়ের মধ্যে দেখাবা তখন কিন্তু মোট মুনাফা বেশি হয়ে যাবে। তাহলে নেট মুনাফা বেসিক্যালি ঠিকই থাকবে, কারণ এটা নেট মুনাফা অপরিবর্তিত থাকবে। ভাড়া ও উপভাড়া সম্পর্কে সঠিক উত্তর কি? দুটি ভিন্ন অর্থ বহন করে। ভাড়া হলো খরচ, উপভাড়া হলো আয়। প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা প্রকাশের স্বীকৃতি মাধ্যম কোনটি? আর্থিক অবস্থা বিবরণী। তরল অগ্রাধিকার পদ্ধতিতে দায় পাশে সর্বপ্রথম কোনটি দেখানো হয়? পাওনাদার দেখাইতে হয়। তরল অগ্রাধিকার পদ্ধতিতে উদ্বৃত্তপত্রের সম্পত্তি পাশে প্রথমে দেখাইতে হয় হাতে নগদ তহবিল, তারপরে ব্যাংক জমা, তারপরে দেনাদার, এইভাবে ধীরে ধীরে গ্রাজুয়ালি আসে, তাই না? নিচের কোন দায়িত্ব সবচেয়ে বেশি দীর্ঘমেয়াদী? মূলধন। মূলধন হলো সবচেয়ে দীর্ঘমেয়াদী। আর্থিক অবস্থা বিবরণী মিলে যায় কেন? দুতরফা দাখিলে পদ্ধতি হিসাব রাখার ফলে। বকেয়া ভাড়া হিসাব কি? দায় হিসাব। কোনটি দীর্ঘমেয়াদী? দায়। ঋণ। সুনাম ও ট্রেডমার্ক কোন ধরনের সম্পদ? অদৃশ্যমান সম্পদ। আমরা জানি সবাই, তাই না? সমাপনী মজুদের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটি কম সেটিকে লিপিবদ্ধ করা হয় রক্ষণশীলতা নীতি অনুসারে। ঠিক আছে। আর্থিক বিবরণী 5টি অংশে প্রস্তুত করা হয় কোনটি অনুযায়ী? আন্তর্জাতিক হিসাব মান 1 অনুযায়ী। ঠিক আছে। IAS হবে। এটা ইংলিশ ভার্সন করে দিচ্ছি আমি তোমাদেরকে, দেখো এটা হবে IAS 1। আর্থিক বিবরণীর উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করা। প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোবদ্ধ মূলধন ধারাবাহিক প্রক্রিয়াকে কি বলে? আর্থিক বিবরণী। বিশদ আয় বিবরণীর ইংরেজি নাম হলো বিশদ আয় বিবরণীর ইংরেজি নাম কি হতে পারে? আমরা একটু দেখে নিই। বিশদ আয় বিবরণীর ইংরেজি নাম হলো ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে। আচ্ছা, এটা পুরোটুকু ইংলিশ ভার্সন। আচ্ছা, স্টেটমেন্ট অফ কম্প্রিহেনশন ইনকাম এটা বসানো যেতে পারে। ঠিক আছে। এখানে 3টে, আমি সবগুলো ইংলিশ ভার্সন করে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, ব্যালেন্স শিট, এগুলো হবে না, ইনকাম স্টেটমেন্ট। বিশদ আয় বিবরণী আসলে কম্প্রিহেনশন ইনকাম স্টেটমেন্ট, বিশদ বলা আছে তো এই জন্য কম্প্রিহেনশন আসছে, ইনকাম স্টেটমেন্ট না সরাসরি। যখন আমরা সেবামূলক প্রতিষ্ঠান বা অব্যবসায়ী প্রতিষ্ঠানে হিসাব করব তখন ইনকাম স্টেটমেন্ট করব। মোট আয় থেকে ব্যয় বাদ দিয়ে দেবো। আর্থিক অবস্থা বিবরণী পূর্বে কোন নামে পরিচিত ছিল? উদ্বৃত্তপত্র। এটা আমরা যখন অঙ্ক করেছি তখন উদ্বৃত্তপত্র দিয়ে করা লাগছে। কোনটি প্রত্যক্ষ খরচ? জাহাজ ভাড়া। আমরা জানি জাহাজ ভাড়া প্রত্যক্ষ খরচ, কিন্তু ভাড়া, বহি, পরিবহন, রপ্তানি শুল্ক এগুলো পরোক্ষ খরচ। নিচে কোনো নির্দিষ্ট সময়ে যে পণ্য দ্রব্য বিক্রয় করা হয় তার জন্য ব্যয়িত খরচের যোগফলকে কি বলা হয়? বিক্রিত পণ্যের ব্যয়। কোনো প্রতিষ্ঠানে প্রারম্ভিক মজুদ পণ্য 50,000 টাকা, ক্রয় 20,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 40,000 টাকা হলে সমাপনী মজুদ পণ্য কত? তাহলে দেখো, বিক্রিত পণ্যের ব্যয় থেকে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে আমাদের কি করতে হবে? ক্রয় যোগ করতে হবে। ঠিক আছে। তাইলে
প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যখন ক্রয় যোগ করব, যোগ করে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে সমাপনী মজুত পণ্যটা বের হয়ে যাবে। তাইলে 50-এর সাথে 20,000 যোগ করব, 70 হবে। 70-এর সাথে থেকে 30 বাদ দিয়ে 40 বাদ দিলে 30 হবে। তাইলে এটার অ্যান্সার হবে 30। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা যায় কোনটির মাধ্যমে? তাইলে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করতে হবে, যোগ ক্রয় সংক্রান্ত খরচ যোগ করতে হবে, সমাপনী মজুত পণ্য মাইনাস করতে হবে। পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে মূল পরিচালনা আয় কোনটি? পণ্য বিক্রয়। ঠিক আছে, মূল পরিচালনা আয় হলো পণ্য বিক্রয়। সেবা দান প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনটি সঠিক? আয় থেকে ব্যয় মাইনাস করলে নেট মুনাফা বের হয়। ঠিক আছে, কোনটি বিশ্লেষণ করে ব্যবসায়ী মুনাফা অর্জন ক্ষমতা ও কার্যকরী মূলধনের অবস্থা ইত্যাদি বিষয়ে জানা যায়? আর্থিক অবস্থায় বিবরণী। প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, ক্রয় 1,50,000 টাকা, বিক্রয় ফেরত 3,000 টাকা, বিক্রয় 2,13,000 টাকা, মোট লাভ 40,000 টাকা হলে সমাপনী মজুত পণ্য কত টাকা? তাহলে আমাদের দেখতে হবে যে এত কিছু দেখার দরকার নাই। আমাদের দেখতে হবে যে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করতে হবে আর বিক্রয়টা মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, ক্রয় যোগ করব, বিক্রয় মাইনাস করে দেব। তো দেখো, হ্যাঁ, প্রারম্ভিক মজুত পণ্য বা আমরা সরাসরি নেট বিক্রয় থেকে মোট লাভ মাইনাস করলেও না বিক্রিত পণ্যের ব্যয় পাবো, তাই না? তাইলে এখান থেকে আমরা কি করব? আমরা বিক্রয় থেকে যখন বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তখন সেটি বের হয় মোট মুনাফা, তাই না? তাইলে আমরা দেখো, এবার আমরা বিক্রিত পণ্যের ব্যয় আগে বের করি, নেট বিক্রয়। তাইলে 2,13,000 থেকে 3,000 বাদ দেবো, 2,10,000 হবে। তো 2,10,000 থেকে যখন আমরা মোট লাভ 40,000 বাদ দেব তখন বের হবে 1,70,000 টাকা। এই 1,70,000 টাকা হলো বিক্রিত পণ্যের ব্যয়। এখন প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে সমাপনী মজুত পণ্য বের হয়ে যাবে। তাইলে এখানে এই যে 30,000 আর 1,50,000 যোগ করলে 1,80,000 হয়। 1,80,000 থেকে 1,70,000 বাদ দিলে 10,000। হিসাব ক্লিয়ার? নেট বিক্রয় দেখাতে মোট বিক্রয় থেকে কোনটি বাদ দিতে হয়? বিক্রয় বারটা। আর্থিক অবস্থা বিবরণীর দ্বিতীয় স্তরে কি দেখানো হয়? দায়সমূহ। ব্যবসা প্রতিষ্ঠানে এর মালিক থেকে সম্পূর্ণ পৃথক বিবেচনা করা হয় ব্যবসায়িক সত্তা নীতি অনুযায়ী। দীর্ঘমেয়াদী দায় কোনটি? ঋণপত্র। নেট মুনাফা নির্ণয় বিশদ আয় বিবরণী কততম ধাপ? তৃতীয় ধাপ। কোন মূলধন থেকে বিয়োগ করা হয়? কোনটি মূলধন থেকে বিয়োগ করা হয়? আয়কর অবশ্যই মূলধন থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, হিসাব বিজ্ঞানে কোন নীতি অনুসারে সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ধারণে ক্রয়মূল্য ও রক্ষণশীলতা নীতি? এটা চলমান নীতি অনুযায়ী ব্যবসায় নির্দিষ্ট কি নেই? আয়ুষ্কাল নেই। কোনটি ব্যবসায় আর্থিক অবস্থার প্রদর্শন করে? আর্থিক অবস্থা বিবরণী। কোন নীতির আলোকে আয় ব্যয়কে মূলধন ও মুনাফা জাতীয় শ্রেণীতে? এটা চলমান প্রতিষ্ঠান নীতি অনুসারে। স্বল্পকালে স্থায়ী এবং দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্য সম্পত্তিকে বলা হয় চলতি সম্পদ। চলতি সম্পদ কোনটি? অব্যবহৃত মণিহারি। আর বাকিগুলো দেখো, এটা বকেয়া বেতন আর পাওনাদার, এটা হলো দায়, আর ইজারা সম্পদ হলো স্থায়ী সম্পদ। যন্ত্রপাতি ক্রয়কে পণ্য ক্রয় হিসেবে দেখানো হলে মোট আয় এবং নিট আয় উভয়ই কম দেখানো হবে। বুঝতে পারছো? তাইলে যন্ত্রপাতি হিসেবে হলো সম্পদ। তো সম্পদ তো আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে যাবে, কিন্তু বিশদ আয় বিবরণীতে যাবে না। তাহলে বিশদ আয় বিবরণীতে যখন খরচ হিসেবে দেখাবো তখন আমাদের মোট আয় এবং নেট লাভ দুটাই কম দেখানো হবে। কোন নীতি অনুযায়ী অনাদায়ী পাওনা সঞ্চয় থেকে দেনাদার হতে বাদ দিয়ে দেখানো হয়? রক্ষণশীলতা নীতি অনুসারে। আর্থিক বিবরণীর উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করা। নেট ক্রয় বের করার জন্য ক্রয় থেকে কি বাদ দিতে হয়? ক্রয় বারটা বাদ দিতে হয়। আর বাকিগুলো দেখো, ক্রয় শুল্ক, এগুলো তো ক্রয় পরিবহন, ক্রয় শুল্ক যেটাকে, সেটাকে আমদানি শুল্ক বলা হয়। এগুলো ক্রয়ের সাথে সম্পর্কিত না, কিন্তু পরিচালন প্রত্যক্ষ খরচ। ঠিক আছে, ওরা কিন্তু আলাদা যায়। ক্রয়ের সাথে যোগ বিয়োগ হয় না, কিন্তু আলাদা যায়। ঠিক আছে, সম্ভাব্য ক্ষতি কোনটি? অনাদায়ী পাওনা সঞ্চিতি। ব্যবসায়িক কখন কারবারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে? নির্দিষ্ট তারিখে। নিচের কোনটি তরল সম্পদ? নগদ তহবিল। আর বাকিগুলো কিন্তু তরল সম্পদ নয়। কোনটি? দেখো, বাকিগুলো গ্রন্থসত্ত্ব, এটা স্থায়ী সম্পদ। বকেয়া মজুরি, প্রদেয় বিল, এটা চলতি দায়। কোনটি অস্পর্শনীয় সম্পত্তি? সুনাম। সুনামকে স্পর্শ করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মূল্যায়ন করা যায়। নির্দিষ্ট সম্পত্তির ব্যবস্থাপনা সহজ হবে কোনটির মাধ্যমে? চলতি ও স্থায়ী সম্পদ আলাদাভাবে নির্ণয় করলে। সম্ভাব্য সকল প্রকার ক্ষতি ও ব্যয়কে হিসাবভুক্ত করা, কিন্তু আয়কে হিসাবভুক্ত না করা প্রতিষ্ঠানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী। আচ্ছা, এরপরে বলা আছে অগ্রিম বীমা প্রিমিয়াম কি হিসাবে বিবেচিত হয়? সম্পদ হিসেবে বিবেচিত হয়। আমরা অগ্রিম খরচগুলোকে সম্পদ হিসেবে বিবেচনা করি। বিলম্বিত বিজ্ঞাপন কি? বিশদ আয় বিবরণীতে বিজ্ঞাপন হতে বাদ দেখানো হয়, আর আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদের সাথে দেখানো হয়। পরোক্ষ খরচ কোনগুলো? কারবারি খরচ, নিরীক্ষা খরচ, বীমা। তাহলে 1, 2, 3টাই।
অপরিচালন আয়ের উদাহরণ কিন্তু স্থায়ী সম্পদ বিক্রয় হতে মুনাফা অবশ্যই ব্যাংক জমাতিরিক্ত সুদ না, ও এটা এটা অবশ্যই ব্যাংক জমাতিরিক্ত সুদ হলো ব্যয়, বুঝতে পারছো, এটা অপরিচালন ব্যয়, উপবাড়া এটা আয়। তাহলে 1-3 একটি নির্দিষ্ট সময়ান্তে ব্যবসায়ী অবশ্যই জানা যায় ব্যবসায় লাভ লোকসান, ব্যবসায় আর্থিক অবস্থা, ব্যবসায় কারবারি বাটা না, লাভ লোকসান এবং আর্থিক অবস্থা 1-2 আর্থিক অবস্থায় বিবরণী সহায়তা করে কোনটি? ব্যবসায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে, দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী দায় নির্ণয়ে, মালিকের মূলধনের পরিমাণ জানতে। 1-2-3টাই আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে জানা যায় স্থায়ী ও চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী দায়, মালিকানা সত্ত্ব সবগুলোই। হিসাবকাল শেষে গুদামে যে পণ্য থাকে তাকে বলা হয় অবিক্রিত পণ্য, সমপনী মজুত পণ্য। 2 আর 3 হবে। বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় মুনাফা জাতীয় লেনদেন, আয় ব্যয় জাতীয় লেনদেন। তাহলে মূলধন জাতীয় লেনদেন হবে না, মূলধন জাতীয় লেনদেন আর্থিক অবস্থা বিবরণীতে হয়। তাহলে 1 আর 3 হবে, ঠিক আছে, 1 আর 3 এটা অ্যান্সার হবে। 1-3 এটা খ হবে অ্যান্সার। তোমরা একটু খেয়াল করে দেখো বিশদ আয় বিবরণীতে এটা খ অ্যান্সার হবে, আমি বলে দিচ্ছি 100% শিওর এটা খ অ্যান্সার হবে। তোমরা কারেকশন করে নিও প্লিজ, একটা টাইপিং মিস্টেক বা কিছু একটা হয়েছে। প্রত্যক্ষ কাঁচামাল কোনটি? আসবাবপত্রের জন্য সিরিজ কাগজ ক্রয়, কাপড়ের জন্য সুতা ক্রয়, আসবাবপত্রের জন্য কাঠ ক্রয়, সবগুলো ঠিক আছে। কাপড়ের জন্য সুতা ক্রয়, আসবাবপত্রের জন্য সিরিজ কাগজ না, আসবাবপত্রের জন্য সিরিজ কাগজ এটা প্রত্যক্ষ খরচ না, সরি। তাহলে 2-3 হবে আনসার এটা। একই শ্রেণীর হিসাব, ঋণের সুদ হিসাব, ঋণ হিসাব, বিজ্ঞাপন হিসাব। ঋণের সুদ আর বিজ্ঞাপন হলো দুইটা খরচ, আর ঋণ হলো দায়। তাহলে 1 আর 3 হবে আনসার। 1 মার্চ 2018 তারিখে মিম এন্টারপ্রাইজ নগদ 10,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা এবং 5,000 টাকা পাওনাদার নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। মিম এন্টারপ্রাইজে মূলধনের পরিমাণ কত? তাইলে সম্পদগুলো যোগ করবো, দায় বাদ দিয়ে দেবো। তাইলে 10,000 আর 20,000 30,000, 30,000 থেকে 5,000 বাদ দিলে 25,000 টাকা মূলধন হবে। উদ্দীপকে 20,000 টাকা মিম এন্টারপ্রাইজে ব্যবসায়ীকে কি বৃদ্ধি করবে? 20,000 টাকা আসবাবপত্র নিয়ে আসছে, তাহলে স্থায়ী সম্পদ বৃদ্ধি করবে। মিস্টার আশিকের ব্যবসায় দেনাদারে 95,000 টাকা, ধারে পণ্য বিক্রয় 10,000 টাকা। বছর শেষে দেনাদারের পরিমাণ কত? তাহলে দেনাদার আগে ছিল 95,000 টাকা, ধারে পণ্য বিক্রয় করে আরো 10,000 টাকা দেনাদার বাড়ছে, তাহলে 95 আর 10 কত হবে? 105, তাহলে 1,05,000 টাকা। মিস্টার আশিক যদি 2% অনাদায়ী পাওনার সঞ্চিতির ব্যবস্থা করেন তাহলে তার ব্যবসায়ে অনাদায়ী পাওনার সঞ্চিতি, তাইলে এই যে 1,05,000 টাকার 2% অনাদায়ী পাওনার সঞ্চিতি কত হবে স্যার? 1,05,000 টাকার 2% 105 2100 টাকা হবে। 2100 টাকা দেনাদার, তাইলে অনাদায়ী পাওনার সঞ্চিত হবে 2100 টাকা, আর দেনাদার হবে এই 1,05,000 থেকে 2100 বাদ দিলে 1,02,900 টাকা হবে। তাহলে 1 আর 3 অ্যান্সার হবে। মেসার্স টনি এন্টারপ্রাইজ তার প্রতিষ্ঠানের জন্য 3,30,000 টাকা মূল্যের মেশিনারিজ ক্রয় করেন, যার উপর বছর শেষে 10% অবশ্যই ধরা হবে। বছর শেষে টনি এন্টারপ্রাইজের মেশিনারিজের নিট মূল্য কত হবে? তাইলে 3,30,000 10% অবশ্যই হবে 33,000, 33,000 বাদ দাও, 3,30,000 থেকে 33,000 বাদ দিলে 2,97,000 টাকা হয়। টনি এন্টারপ্রাইজের 10% অবশ্যই অন্তর্ভুক্তি ফলে ব্যবসায় কি প্রভাব পড়বে? নেট লাভ হ্রাস পাবে, নেট লাভ খরচ বাড়বে, নেট লাভ অবশ্যই কি হয়ে যাবে? হ্রাস পেয়ে যাবে। নিচে অনুচ্ছেদটি পড়ে এত প্রশ্ন অ্যান্সার দাও, ঠিক আছে। 182 আর 83 ব্যবসায় ক আর খ দেওয়া আছে। ব্যবসায় কতে দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয় 10,000, পরিচালন মোট লাভ এত দেওয়া আছে। আচ্ছা, আমাদের প্রশ্ন কি বলছে একটু দেখি। ক ব্যবসায় বিক্রয় কত? তাইলে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 10,000 টাকা, আর পরিচালন ব্যয় দেওয়া নাই, কিন্তু মোট লাভ বা ক্ষতি হয়ে গেছে 3,000 টাকা, আর নেট লাভ বা ক্ষতি হয়েছে 2,000 টাকা। আচ্ছা, মোট আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ বা ক্ষতি যোগ করলে বের হয়ে যায় বিক্রয়। তো এখানে মোট লাভ হয়েছে 3,000 টাকা, আর বিক্রিত পণ্য ব্যয় করা হয়েছে 10,000। তো 10,000 যোগ 3,000 সমান 13,000 টাকা হবে। খ ব্যবসায় নেট লাভ বা ক্ষতি কত? তাহলে খ ব্যবসায় নেট লাভ বা ক্ষতি কত হবে? তো বিক্রয় দেওয়া রয়েছে কত? আচ্ছা, এখানে নেট লাভ বা ক্ষতি বলছে, মোট লাভ থেকে আমাদের পরিচালন ব্যয় বাদ দিলে নেট লাভ বা ক্ষতি বের হয়ে যাবে। তাহলে 5,000 থেকে 2,000 বাদ দিলে 3,000 টাকা হবে। তাহলে নেট লাভ 3,000 টাকা। ওকে, নিচের অনুচ্ছেদটি পড়ে, আচ্ছা প্রশ্ন নাম্বারটা ইগনোর করো। তাইলে বলা আছে দেনাদার 20,000 টাকা, কুঋণ সঞ্চিতি 3,000 টাকা, সঞ্চিতি 5%, বাট্টার সঞ্চিতি 2%। ক নম্বর প্রশ্ন, এর প্রশ্ন বলছে বাট্টার সঞ্চিতির পরিমাণ কত? তো দেনাদার থেকে অবশ্যই নতুন কুঋণটা বাদ দিতে হবে। তাইলে 20,000 থেকে 3,000 বাদ দিব, কত হবে? 17,000। এই 17,000 টাকার আবার 5% সঞ্চিতি বাদ দিতে হবে। তো 17,000 টাকার 5% কত হবে? 1700 হলো 10%, 1700 অর্ধেক কত? 850। তাহলে 850 বাদ দিতে হবে। তো 17,000-এ
থেকে 850 বাদ দিলে তাহলে 16,150 হবে। 16,150-এ 2% করব, করলে 323 টাকা আসে। এটা হলো বাট্টার সঞ্চিতি। ওকে, প্রকৃত দেনাদারের পরিমাণ কত হবে? তাইলে ওই যে 16,150 থেকে 350 বাদ দেব, বাদ দিলে বের হবে কত? 323 বাদ দেব, বাদ দিলে বের হবে হলো আমাদের কত? 15,827। ওকে, তো এই ছিল আজকের ক্লাসে আলোচনার বিষয়। আশা রাখি তোমরা তোমাদের ক্লাসের দ্বিতীয় পার্টটা পেয়ে গেছো এবং তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরও একটু জোরালো করতে পারলে। আর একটা বিষয় রিকোয়েস্ট করব তোমাদেরকে, তোমরা অবশ্যই এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে, যাতে করে তারাও যেন উপকার পেতে পারে। ঠিক আছে? তো আর যদি তোমাদের দেখতে কোথাও কোনো প্রবলেম হয়, তাহলে ভিডিওটা আবার দেখবে, দেখলে তাহলে ওখান থেকে প্রবলেমটা সলভ করতে পারবে। আর যদি না বুঝতে পারো তাহলে তো কমেন্ট আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।